যাদের কোনো জ্ঞান নাই, আইসিডিএস কর্মী, তারা শুধু রান্না করে কিছু বাচ্চাকে ফুডিংস খাওয়ানোর দায়িত্ব, পড়ানোর দায়িত্ব তাদেরকে দিল এইসব কাজ। এটা রাজ্য সরকারের সম্পূর্ণরূপে পরিকল্পনা মাফিক বাংলার মানুষকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখা, ভোটারদের একটা আতঙ্কের মধ্যে রাখা। এবং দেখবেন ইলেকশন কমিশন প্রায় 8,500 মানে সরকারি আধিকারিকদের নাম চেয়েছিল। সেই নামেও এত ভুলে ভরা এবং এত গ্রেড যাদের যে র্যাঙ্কের অফিসারদের ডাকার উচিত বা যাদের নাম দেওয়া উচিত সেখানেও প্রচুর অসঙ্গতি। এটা ইচ্ছাকৃতভাবে বা তাদের মানে সরকারি কর্মচারী সেই ক্যাটাগরি অফিসারের স্ট্রেংথের যে অভাব আছে, যে দুর্বলতা আছে, সেটা আজকে নির্বাচন কমিশন জেনে গেছে। কাজেই এক কথাই, যদি আপনি কোনো কৃষক তার জমি চাষ করতে গিয়ে বলদ না জুড়ে যদি ছাগল দিয়ে বা ভেড়া দিয়ে যদি চাষ করতে যায়, তাহলে যা হয় তাই হচ্ছে আর কি। এটার মধ্যেও নির্বাচন কমিশন তাদের কাজ করবেন এবং সিওর মাধ্যমে জেলা শাসকদের, চিফ সেক্রেটারিদের যেটুকু নির্দেশ আসছে সেটা তাদেরকে পালন করতে হবে। এরা শাসকে আছে, অনেক রকম ভাবে তিনাদের পলিসি নিচ্ছেন যাতে মানুষকে ভোটের দিন পর্যন্ত, তার আগে পর্যন্ত বিভিন্ন রকম ভাবে হুমকি চমকি এবং এক কথায় যে পায়ে দেওয়ার রাজনীতি, ভাতার রাজনীতি বা মানুষকে দানের রাজনীতি যেটা প্রতিষ্ঠা করেছেন, সেটাকে আরো চালু রাখার একটা অপচেষ্টা করছেন। এটার একটা অঙ্গ হচ্ছে এই সমস্ত অবৈজ্ঞানিকভাবে বা অনৈতিকভাবে এই সমস্ত কাজগুলো করে চলছে। আমি প্রথমেই বলেছি যে অযোগ্য লোকদের বিএলই এবং এআরও এবং ইলেকশনের কাজে যে সমস্ত আধিকারিকদের মানে 4 নভেম্বর থেকে 2025 থেকে যাদের নিয়োগ করা হয়েছিল, তাদের ত্রুটিযুক্ত কাজের জন্যই কিন্তু এত পাবলিক এই যে নোটিশ পেল। যদি শুরু থেকে সতর্ক থাকতো রাজ্য প্রশাসন, তাহলে এত মানুষের কোনো কারণেই, যেটা 58,20,000 বাদ গিয়েছে, সেটা তো ডেথ ভোটার, নাহলে ডবল নেম বা তাদের কোনো জায়গায় নাম থাকা উচিতই ছিল না, তাই বাদ গিয়েছে। তা নিয়ে দাও, আমাদের সবসময় আমরা ইলেকশন কমিশনের কাজে তাদের অধিকারকে সম্মান করে এসেছি, আজও করছি। কিন্তু রাজ্য সরকার জেনে বুঝে শুরু থেকেই যে চক্রান্ত তিনারা করছিলেন, এসআইআর মানব না, তারপরে এসআইআর এর কাজ অযোগ্য লোকদের দিয়ে করাবো, তারপরে আজকে দিনে এই যে ফাইনাল ভোটার লিস্ট হতে যাচ্ছে, যখন মুখ্যমন্ত্রী দেখলো যে যদি ডিউ টাইমে ভোটটা না করাতে আমি সহযোগিতা যদি না করি, তাহলে তো আমারই সমূহ বিপদ। উনি একদিক দিয়ে ভাবছিলেন যে যদি মার্চ মাসটা ঠেলে দিতে পারি, যদি ভোট ডিউ টাইমে না হয়, তাহলে আমি হয়তো শহীদ হয়ে যাব, যে 356 রুল 5ই মে জারি হলে আমি হয়তো অ্যাডভান্টেজ পাবো। কিন্তু আজকের দিনে তৃণমূলের যা সাংগঠনিক অবস্থা, যদি এই পরিস্থিতি হতো, তাহলে আর তৃণমূলের পতাকা ধরার লোক আর বাংলায় থাকতো না। কাজেই উনি আবার বুঝে সুঝে এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো জনতন পকড়ে জোড়াতালি দিয়ে ডিউ টাইমে নির্বাচন যাতে হোক সেটা করছে। প্রতি বছর আপনাদেরকে জানতে হবে যে প্রতি বছর নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আংশিক ভোটার সংশোধন, সংযোজন, নিয়োগের কাজ চলে। তাহলে 2002 সালের পরে ফাইনালি যে এসআইআর এর কাজ এত বছর পরে হলো, 2011 সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আধিকারিকরা এই ত্রুটিযুক্ত ভোটার লিস্ট কেন তারা ঠিক করেননি? ইলেকশন কমিশনের উপরে দোষ দিয়ে তো লাভ নেই। ইলেকশন কমিশন তো দিল্লি থেকে নির্দেশ পাঠায়। প্রতি বছর তো রাজ্য সরকারের কর্মচারীরা প্রাইমারি স্কুলের শিক্ষক বলুন, হাই স্কুলের শিক্ষক বলুন,
অন্য পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা বলুন, আমরা গ্রামে বাস করি, পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা তো এইসব কাজে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 5ই জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের সংশোধনের কাজ করেন। নতুন ভোটার যারা 18 বছর বয়স পৌঁছায় তাদের নাম 6 নম্বর ক্লাব করে নেয়। তাহলে যখন এগুলা করেছে, তাহলে এত ত্রুটিযুক্ত ভোটারদের কেন এন্ট্রি করে রেখেছিল, কার স্বার্থে করে রেখেছিল? তাহলে রাজ্য সরকার এই দায় কি এড়াতে পারে? জেনে বুঝে এই সমস্ত ভুয়ো নাম কেনই বা তুলে রেখেছিল? কেনই বা তাদের নাম আগে বাদ যায়নি? এসআইআর করে কেন ইলেকশন কমিশনকে বাদ দিতে হলো? আজকে এই সমস্ত ভোটারদের ব্যবহার করে যারা নির্বাচিত কেন্দ্রীয় সরকার বলুন আর রাজ্য সরকার বলুন যারা আছে, তারা কি বলতে পারেন দায়িত্ব নিয়ে যে না, আমরা স্বচ্ছ ভোটারদের, সঠিক ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে আছি? এবারে যে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করেছেন, সেই ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বা অর্থ বাজেট অত্যন্ত শুধু দান আর এই ভাতার বাজেট বলা যেতে পারে। কোনো কর্মসংস্থানের কোনো অপশান নেই এবং কনস্ট্রাকটিভ ওয়েতে বাংলার উন্নতি করার জন্য বা বাংলার যে সমস্ত মানুষদের কর্মসংস্থান করতে গেলে, নতুনভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে যে ধরনের শিল্পায়নের দরকার, প্রতি বছর তো মুখ্যমন্ত্রী শিল্পায়ন মেলা করেন, তিনি শিল্পপতিদের দিকে নিয়ে আসেন। তিনি কি রিপোর্ট কার্ড দেখাতে পারবেন বাংলার মানুষকে যে আমি এত বছর ধরে প্রতি বছর শিল্পায়ন করেছি? তার কোন শিল্পপতি কত টাকা ইনভেস্ট করেছে বাংলায় মানুষের জন্য, বাংলার উন্নয়নের জন্য? শুনুন তো, ওনার যদি অঘোষিতভাবে বলা যায়, উনি আমার বিরুদ্ধে যদি কোনো কেস করে, আমি পরে নিশ্চয়ই জুডিশিয়ালে গিয়ে প্রমাণ দেব। আজকে আনঅফিসিয়ালি পুলিশ আর তৃণমূলের এক শ্রেণীর তোলাবাজরা মিলেমিশে বীরভূম থেকে প্রতি মাসে ওই কোল্ডফিল্ড, পাথর, বালি এইসব থেকে আনঅফিসিয়ালি 52 কোটি টাকা করে প্রতি মাসে তোলা হয়, একদম ডাম্পারের হাতে গোনা। আপনি একইভাবে নবদ্বীপ ব্রিজের কাছে যান, আপনারা আড়ালে আবডালে ক্যামেরা পেতে রাখুন, প্রত্যেকটা পুলিশ অফিসাররা একটা গাড়ি থেকে, বালির গাড়ি থেকে একটা জায়গায় 1000 যুবসাথী সবকিছুই ভয়ে যে 500 টাকা বাড়ালেন, 1200 আর 1000 ছিল, 1700 আর 1500 করেছেন, এটাও ভোট নেওয়ার জন্য। এবং দেখবেন এক হুমায়ুন কবিরের ভয়ে, হুমায়ুন কবির বারবার বলেছিল যে সঠিকভাবে সাংগঠনিক যারা নেতৃবর্গ তাদের গুরুত্ব দেওয়া হোক, আইপ্যাক দিয়ে আপনারা যে সিস্টেমে টাকা তুলছেন, ভোটও নেবেন টাকাও নেবেন, এটা হবে না। এটা হুমায়ুন কবিরের মূল প্রোটেস্ট ছিল। আজকের দিনে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর দেখেন আপনারা বারাসাতে বা বসিরহাটে জেল খাটা আসামি জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে রেখে ইলেকশন কমিটি হয়েছে। বহরমপুরে রানীনগরের এমএলএ সৌমিক হোসেনকে সামনে রেখে 16 জনের কমিটি হয়েছে। সেখানে বিধায়ক নিয়ামত হাজির মতো লোক অনেক পিছনের নাম, সৌমিক হোসেনের অনেক আগে নাম। এই যে অসঙ্গতি, এই জঙ্গিপুরতে 10 জনের কমিটি হয়েছে, বহরমপুর সাংগঠনিক জেলায় 16 জনের কমিটি হয়েছে। তার মধ্যে আমরা যাদের পুরো প্রত্যক্ষ ভাবে যারা একদম বেআইনি কাজের সঙ্গে যুক্ত, পঞ্চায়েতের তুলাবাজি থেকে শুরু করে, একটা মানুষের যদি একটা সার্টিফিকেট নিতে যায়, একটা জমি জায়গার সার্টিফিকেট নিতে যায়, যাদের সাথে টাকা ছাড়া ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করে না, তাদেরকে আজকে ওই মুস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টার্জেন, যার বিরুদ্ধে আমি ভরি অভিযোগ করেছিলাম এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে, সেসব অভিযোগের চিঠি চাপাটি সব ভোট আসলে প্রমাণ দেব যে আমি। তাহলে এরা কতটা নিরপেক্ষ বা কতটা স্বচ্ছ ব্যক্তি তৃণমূল কংগ্রেস আজকে প্রমাণ, যে সেই সব ব্যক্তিকে কোর কমিটিতে রেখে দেওয়া হলো। নতুন করে ইলেকশন কমিটি বহরমপুর সাংগঠনিক জেলায় 16 জনের শ্রমিকের নেতৃত্বে
সেখানে 2 এমপিও অনেক পিছনে, আবু তাহের খান আর একটা পরিযায়ী মানে এমপি আছে, পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা করা যায়, ইউসুফ পাঠান। তো এদেরকে সব 12-13 নম্বরে রেখেছে। আর ভোট যারা লুট করবে সেই মাহে আলম, গোলাম মুর্শেদ বড়ুয়াই, তো সেই সিট কোন ওদের কি আর বলবো, বা ঠাকুরদারও ক্ষমতা নেই ওই সিট রিকভারি করে। জীবন শাহ জেল কাস্টডিতে আছে, আর ওই সিট বিজেপি জিতবে। আপনি আজকের দিনে লিখে নেন, এদের যত শক্তি ওখানে প্রয়োগ করে, অভিষেকও ওখানে ছুবড়া, আর মমতা ব্যানার্জি তো শুভেন্দুর কাছে 1956-তে হেরেছিল। এবার বড়ুয়া সিটে বিজেপির কাছে এত কোর কমিটি করেছে, তাদের 2টো ব্লক সভাপতিকে রেখেছে, ভরতপুরে 2টো ব্লক সভাপতিতে রেখেছে। রেজাল্ট যেদিন আসবে সেদিন দেখে নেবেন মুর্শিদাবাদের রেজাল্ট, এই কোর কমিটির বাহাদুররা কত ভোট মমতা ব্যানার্জির পক্ষে। জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেবো। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, মিম এবং ছোট ছোট আরো 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই, আজাদ সমাজ পার্টি, আরো যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি, কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কি হবে, ওনাকে তো চারিদিক থেকে ক্যাকড়া ধরা করে ধরছে। ওনাদের যারা আছে, যাদের আজকের দিনে পতাকা ধরার লোক নাই, যে ফরওয়ার্ড ব্লক, আরএসপি বা তাদের ওই সিপিআই, তারা বলছে 20টা সিট দিতে হবে। একটা সিটে মুর্শিদাবাদে 8টা সিটে এমএলএ ছিল, আরএসপির 8টা এমএলএ ছিল ওদের শাসনকালে, এবং এমপিও ছিল বহরমপুরে। একটা সিটে আরএসপি দল যদি 5% ভোট পেয়ে দেখাতে পারে, তাহলে বলবো তাদের কাছে আমি মাথা নত করব।